আমরা তাকে অ্যারেস্ট করছি। আমরা এখন পর্যন্ত যেটুকু দেখছি সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না, আমরা তদন্ত চালা যাচ্ছে না। একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিক্সাও মানে যখন যেটা সুবিধা হয়। আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমাদের আমাদের আমার যে ইয়া আছে, আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই ইয়া এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। এবং আমরা আরেকটা জিনিস, মজার জিনিস, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। আচ্ছা, ভিকটিমের নাম হলো রাশেদুল ইসলাম রাব্বি। অভিযুক্তের নামই রাশেদুল ইসলাম রাব্বি। সাধারণত তার পেশাটা কি আসলে, সে কি করে? সে কিছু করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে, ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ব্যাংকে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। আমরা ওর কাছে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরো অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। না, এটা একটা না 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 এটা ভুল কথা বলেন। আমরা তাকে পাওয়ার পরে অভিযোগ পাইছি। আর আমি তো বললাম যে অনেকে সামাজিক সম্মানের ভয় করে কি মোবাইল হারাইছে এইটার জিডি করে। এখন নাম রাশেদুল ইসলাম রাব্বি, ওর পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা, শ্রীনগর জেলা, মুন্সিগঞ্জ জেলার স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হইলো সে থাকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এইটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম। আমরা দেখি আরো ভিতরে আরো ইনভেস্টিগেশন করে আরো কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরো পাবো। আচ্ছা, 3টা তো মামলা হয়েছে অলরেডি। 3টা মামলা হয়েছে, আরো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরো। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি, এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি, উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইলের পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি, সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয় জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলো পুরো পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম, তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চল। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না। আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলো, যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দেবো। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সেই টেকনোলজিক্যালি খুব সাউন্ড। সে আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এতে আক্রান্ত। আমি তো বললাম যে সামাজিক সম্মানের ভয়ে অনেকে আমাদের কাছে বলতেছে, সে পর্যন্ত কোনো কিছু স্বীকার করে। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। ওর কাছে মোবাইল আছে করার জন্য, মানে ব্ল্যাকমেইল করার জন্য। 10 জন ভিকটিম পাইছি। ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না। সামাজিক সম্মান তো আছে সবারই। সবগুলো মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি। সেটা সবগুলোতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারি না মেয়েটাকে সে অ্যাপস ব্যবহার করে, গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে, মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট। ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমাকে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও করার কথা বলছে। এটা আমার মনে হয় আপনারাও এরকম কোন ঘটনা মানে এরকম বাংলাদেশে আমি পাইনি যে এই 1.5 মাসের মধ্যে এতগুলো ভিকটিম। কিন্তু এখন কমপ্লিট আমরা করিনি, আমরা তো তদন্ত চালা যাচ্ছে। এখন তাকে যেহেতু আমরা হাজতে প্রেম করা লাগছে, এই জন্য আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। আর আমরা মনে হয় আপনাদের মাধ্যমে সারা ঢাকায় তার মাধ্যমে যদি কেউ শিকার হন, প্রতারণার শিকার হন, এইটা একটু অ্যালার্ট করা, সবাইকে সচেতন করা। যেমন আবেদন আমরা করছি, আমরা তো মামলা করছি 3টায় পর্যন্ত, একদিনে 3টা মামলা হয়েছে। প্রথম মামলার পরে বাকিগুলো তো আমরা সৌনেরেশ দেখায় রিমান্ড আনবো আর কি। আস্তে আস্তে আমরা তার সাথে কথা বলবো, আরো লম্বা সময় কথা বলবো, কারণ আমাদের অনেক প্রশ্ন জানা বাকি আছে। এটা একটা কৌশল, বলা যাবে না। এইটা শেষ হোক, অন্য কোনো প্রশ্ন থাকলে একই, মানে অন্যদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে।